মাস শুরু হওয়ার আগে পুরো মাসের খরচের হিসাবটা আগেভাগে করে রাখলে কিন্তু গৃহিণীদের অনেক বেশি সুবিধা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। এখন থেকে যতটুকু পারি আমার প্রতিটা দিন কেমন যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সবাইকে পাশে পাবো। প্রথমেই বলে নেই, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি অনেক বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থেকে যেতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ব্লগটি শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পরই আমার মাথায় প্রথম চিন্তাটা আসে, সেটা হচ্ছে আজকে রান্নাটা কি করব। তারপর ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের মধ্যে রান্না করার জন্য কি কি রয়েছে, সেটা দিয়ে আমি কোনো না কোনো একটা আইটেম করে ফেলি। আর যদি ফ্রিজে কোনো কিছু নাও থাকে তারপর আমার কোনো সমস্যা নেই, কারণ আমার বাসার সামনেই হচ্ছে ভ্যান দিয়ে অনেক শাকসবজি নিয়ে আসে, সেখান থেকে আমি নিয়ে নিই। তো আজকে লেবু পাতা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, তাই পাঙ্গাস মাছটা আগে থেকে ভিজিয়ে রাখলাম। আর নাস্তাটা আমি আগেই খেয়ে ফেলেছি, এখন আমার ছেলে ছিল নাস্তাটা বানাচ্ছি। আমি যে চাপড়িটা খেয়েছিলাম সেটা তো চালের তৈরি ছিল, তো একটু শক্ত শক্ত ছিল, সেটা তো আর ও খেতে পারবে না, তাই ওর জন্য আটা দিয়ে চাপড়ি তৈরি করছি। আর এই চাপড়িটা ও অনেক পছন্দ করে, তাই ওর ঘুম থেকে ওঠার আগেই খাবারটা বানিয়ে রাখছি। কারণ আমার ছেলেরা ঘুম থেকে উঠে পড়লে আমার কাজে অনেক বেশি দেরি হয়ে যায়, তাই ও ঘুম থাকতে থাকতে ওর জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। অনেকেই বাচ্চাদেরকে মোবাইলের মধ্যে কার্টুন ভিডিও দেখে দেখে খাওয়ায়, এটা করা কিন্তু একদম ঠিক না। আমি আমার বাচ্চাকে কখনোই মোবাইল দেখে দেখে খাওয়াই না, কারণ এটা বাচ্চাদের ব্রেনটা অনেক সমস্যা করে। আমার এখানে চাপড়ি বানানো শেষ, ওর জন্য ছোট ছোট করে 3টে চাপড়ি বানিয়ে রাখলাম, এখন এটাকে ঢেকে রাখবো। তারপর লেবু পাতা নেওয়ার জন্য চলে আসলাম আমাদের ছাদে। আমাদের ছাদে একটা লেবু গাছ আছে, তো আমার যখনই লাগে লেবু পাতা তখনই আমি এই গাছ থেকে লেবু পাতা নেই। আমাদের এই লেবু গাছটার মধ্যে এবারই প্রথম কয়েকটা লেবু হয়েছিল, তো আমরাও খেয়েছি, আবার একজনকে দিয়েছিও। তো আজকেও পাশের বাসায় আর আন্টি লেবু পাতা চেয়েছিল, তো এখান থেকে কয়েকটা আমি ওনাকে দিব আর কয়েকটা আমি রাখবো। লেবু পাতা তোলা শেষ, এখন কয়েকটা আন্টিকে দিয়েছি, কয়েকটা আমি রাখলাম। নিচে এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওর জন্য যে চাপটি বানিয়েছিলাম সেটাই ওকে এখন খাওয়াচ্ছি। ওর জন্য আমি 3টে চাপটি বানিয়েছিলাম, আর ও তো একটা পুরোপুরি খায়নি, 2টা তো আরো বাকি রয়ে গিয়েছে। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি কচু শাক আর কচু ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছে। আমার কাছে কচু শাকের থেকে কচু ভাজাটা বেশি মজা লাগে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে একবার হলো খেয়ে দেখবেন, অনেক মজা এটা খেতে। আর এই তো এখানে কচু ভাজাটা হয়ে গিয়েছে, আর এরকম করে লালচে লালচে করে ভাজলেই মজা লাগে অনেক কচু ভাজাটা। আর এখন আমি পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করবো লেবু পাতা দিয়ে, তাই এখানে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এখন ছোট ছোট করে টুকরো টুকরো করে নিব। এই তো এখানে আমি মাছগুলোকে টুকরো টুকরো করে সুন্দর করে ভেজে নিব। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে আমি ঘরটা মুছে ফেলছি। দেখুন, আমি এরকম সবসময় রান্না বসিয়ে টুকিটাকি সংসারের যে কাজগুলো আছে সেগুলোর সাথে সাথে করে ফেলি। এটা করলে অনেক বেশি কাজে তাড়াতাড়ি হয়, দেখা যায় আমার কাজটা শেষ হয়ে যায় আর রান্নাটা ওইদিকে হয়ে যায়। এই যে দেখুন, আমাদের মাছ ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে, আমি একটু পর পর লাড়া দিয়ে দিচ্ছিলাম, আর গরম মোছা সেদিকে হয়ে গিয়েছে। তো রান্না বসিয়ে দিয়ে সংসারের টুকিটাকি কাজ করলে কিন্তু আমাদের অনেকটা সময়ও বেঁচে যায়। ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি এইদিকে হচ্ছে থুকমার শরবত খাওয়ার জন্য থুকমা ভিজিয়ে রাখছিলাম। অনেক দিন ধরে থুকমার শরবতটা খাওয়া হয় না, সেই রোজার মধ্যে খাওয়া হয়েছিল, তাই ভাবলাম থুকমাটা এখন ভিজিয়ে রাখি, কাজকর্ম শেষ করার পর তখন খাওয়া যাবে। তাই এখানে আমি থুকমাগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখছি, এটা কিন্তু 2-3 ঘন্টা পর্যন্ত সময় লাগবে ভিজতে। আর এখানে একটু ইসব ঘরের ভুসিও দিয়ে দিচ্ছি, এতে করে আরও মজা লাগবে খেতে শরবতটা। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এখন এটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কাজকর্ম শেষ করে যখন একটু ফ্রি হব তখন এটাকে খুলবো। আর এইদিকে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এই তরকারিটা খেতে এত মজা লাগে কি আর বলবো। পাঙ্গাস মাছ থেকে গন্ধ আসে কারণ আমি কখনো খাই না, কিন্তু এভাবে রান্না করলে কোনো গন্ধই আসে না। তারপর রান্না বাড়া শেষ করার পর কিচেন রুমের কাজকর্ম শেষ হয়ে যায়। দেখুন এটা কি একটা অবস্থা হয়ে আছে কিচেন রুমে। তো আমার তো রান্নাবাড়া শেষ করার পরও কিচেন রুমের কাজ শেষ হয় না, এগুলোকে একেবারে পরিষ্কার করে তারপরে আমার কাজ শেষ হয়। আমার কাছে আর যাই হোক, কিচেন রুমটা অপরিষ্কার থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। কিচেন রুমটা একটু ঝকঝকে চকচকে করলে মনটা অনেক শান্তিও লাগে, আর চোখে দেখতেও খুব ভালো লাগে। গ্যাসের চুলার এইগুলো পরিষ্কার না থাকলে কিন্তু পুরো চুলাটাকে একেবারে অপরিষ্কার লাগে দেখতে। তাই আমি সবসময় প্রতিদিনই রান্না করার পর গ্যাসের চুলার এগুলো পরিষ্কার করি, আর এগুলো প্রতিদিন পরিষ্কার করলে এত বেশি ময়লা জমেও যায় না। আর একবার চুলার নিচটাও দেখুন কত ময়লা পড়ে গিয়েছে, তো এখন এগুলো করে সবকিছু আমি পরিষ্কার করব। এগুলো যদি প্রতিদিন পরিষ্কার করা হয় তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবও থাকে না। আর এই তো এখানে আমাদের হয়ে গিয়েছে গ্যাসের চুলাটা পরিষ্কার। এখন হচ্ছে কিচেনে থাকা বেসিনটাকে পরিষ্কার করে নেব। দেখুন কিচেনের বেসিনটা কি একটা অবস্থা হয়ে আছে, তো এগুলো দেখলে আমার চোখে একটুও ভালো লাগে না, তো আমি রান্না করা শেষ করেই এগুলো পরিষ্কার করে ফেলি।
এই কাজগুলো প্রতিদিন না করলে দেখা যায় এগুলোর মধ্যে হচ্ছে ময়লা জমে একেবারে লেগে যায়। পরবর্তীতে দেখা যায় আর উঠে না। তাই আমি প্রতিদিনই এগুলোকে সুন্দর করে ঘষে উঠিয়ে ফেলি, ধুয়ে ফেলি। কিচেন রুমে এই গ্যাসের চুলা আর হচ্ছে কিচেন রুমের এই বেসিনগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে দেখতে একদমই ভালো লাগে না আমার কাছে কিচেন রুমটা। আর এই তো হয়ে গিয়েছে আমাদের বেসিন পরিষ্কার করা শেষ। এখন দেখুন একটু কি সুন্দর লাগছে, চকচকে ঝকঝকে লাগছে, তাই না? এখন কিচেন রুমের দিকে তাকালে মনটা একেবারে ফ্রেশ লাগে, অনেক ভালো লাগে। আর যদি কিচেন রুম নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু মনটা একেবারেই ভালো লাগে না। একেবারে আমার চোখেও ভালো লাগে না দেখতে। আর হচ্ছে শান্তিও লাগে না। তাকালেই যেমন কেমন জানি লাগে। তো যাই হোক কিচেন রুমের কাজকর্ম শেষ করার পর আমি আমার ছেলেকে গোসল করে দিয়েছি। এখন ওকে ঘুম পাড়িয়ে রাখবো। তো সব কাজকর্ম শেষ করার পর একটু ফ্রি হয়ে বসতে না বসতেই আমার মনে পড়ে গেল যে সামনের মাসে হিসাবটা আমি করে রাখিনি। তো ভাবলাম যে করে ফেলি, এখন তো বসেই আছি। তাই এখানে আমি আমার হিসেবের খাতাটা নিয়েছি। এই খাতাটার মধ্যে আমি পুরো মাসের হচ্ছে লিস্ট করি, হিসাবের খরচের হিসাবটা করি। তো এখন হচ্ছে জুলাই মাসটা চলে যাচ্ছে, প্রায় চলেই গিয়েছে। এখন হচ্ছে আগস্ট মাসের হিসাবটা করব। আর মাস শুরু হওয়ার আগে থেকে যদি হিসেবটা করে রাখেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। কোথায় কত টাকা খরচ করবেন এটা যদি আগে থেকে পরিকল্পনা করে রাখেন তাহলে কিন্তু কাজটা অনেক সুবিধা হয়ে যায়। আর এভাবে করে রাখলে কিন্তু অল্প টাকা দিয়ে মাস শেষ হয়ে যায়। আর দেখা যায় হাতে টাকা থাকলে টাকা কোনো না কোনোভাবে শেষ হয়েই যায়। তো এভাবে যদি একটু পরিকল্পনা করে রাখেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। টাকা এলোপাতাড়িভাবে হচ্ছে খরচ হয় না। আমি সবসময় হচ্ছে মাস শুরু হওয়ার আগে থেকে এরকম করে হিসেব করে রাখি, তো আমার জন্য অনেক সুবিধা হয়। আর এই যে দেখুন আমি কোথায় কত টাকা খরচ করব এখানে সবকিছু আমি লিখে নিয়েছি। এখানে আমি চালের জন্য ধরেছি ২,০০০ টাকা। তো চাল কিন্তু ২,০০০ টাকার নিচেও পাওয়া যায়। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হিসেবটা করে নিতে পারেন। আর কারেন্টের জন্য ১৫০০ ধরেছি আর গ্যাসের জন্য ১৫০০ ধরেছি। যখন হচ্ছে গ্যাসের দামটা বেড়ে যায় আমি তখন হচ্ছে লাকড়ি চুলাতে রান্না করি। তো ১,০০০ টাকার লাকড়ি নিয়ে আসলে আমার হয়ে যায়। আর যখন একটু কম দাম থাকে গ্যাসটা তখনই আমি গ্যাসটা আনি। আর সয়াবিন তেলের জন্য ১,০০০ টাকা ধরেছি। আমার ১,০০০ টাকা লাগেও না সয়াবিন তেলের জন্য মাসে, তারপর ধরে রেখেছি। আর খরচের জন্য ১,০০০ টাকা রেখেছি। তারপর হুইল আর ইত্যাদি বলতে এখানে আমি বুঝেছি যে হুইল ফাঁকি, তারপর হচ্ছে এমনি ডেটল সাবান-টাবান যা লাগে হারপিক এইসব আরকি হুইল দিয়ে ইত্যাদি লিখে রেখেছি। আর মাছের জন্য ১,০০০ টাকা ধরেছি, মুরগির জন্য ৫০০ টাকা। আর ও মুরগির জন্য বলতে আমার ছেলের জন্য, ওর জন্য হচ্ছে ১,০০০ টাকা আমি আলাদা করে রাখি। তো ওইটা শুধু ওর খরচেই লাগে আরকি। তারপর অন্যান্য খরচ বলতে এমনি-সেমনি কত ধরনের খরচ থাকে না? তো ওইসব লিখেছি। আপনারা এটা অপশনাল, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার এখানে মোট হয়েছে ১১,৫০০ টাকা। তো আমার কিন্তু এত লাগেও না। আমি তারপর একটু বেশি লিখে রেখেছি। মাস শেষে হয়ে গেলে যদি টাকা বেঁচে যায় তাহলে সেটা আমি জমিয়ে রাখি। তারপর এখানে আমি যেটার জন্য টাকা নিয়ে নেই সেটা হচ্ছে টিক মার্ক দিয়ে দেই। না হলে পরে আমি না ভুলে যাই যে এটার জন্য নিয়েছি নাকি নেইনি। তো আমার মতো যারা ভোলা মন আছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেকই ভালো। এটা হচ্ছে আপনারা একটু যেটা নিবেন সেটা সাথে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে আপনার মনে থাকবে আমার মতো। তারপর সারাদিনের খাটাখাটনি শেষ করে ক্লান্ত দেহটাকে একটু শান্তি দেওয়ার জন্য যে শরবত আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন খাবো। অনেকক্ষণ আগেই আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এতক্ষণে হচ্ছে ভিজিয়ে গিয়েছে সুন্দর মতো। তাই এখন আমিও ফ্রি আছি যেহেতু, তাই ভাবলাম কি আর করবো, এখন একটু বসে শরবত খাওয়া যাক। এই শরবতটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা খাওয়ার পর আমার শরীর পুরোপুরি হালকা হয়ে যায় আর এত ভালো লাগে কি আর বলবো, অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, কেননা সবারই কম বেশি সারাদিনের মধ্যে কাজকর্ম করাই লাগে। তো কাজকর্ম শেষ করার পর এই শরবতটা খেয়ে দেখবেন শরীরটা অনেকই ভালো লাগে। আমি এখানে একটুখানি চিনি নিয়ে নিয়েছি আর হচ্ছে শরবতটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন এটাকে একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে। আর বিশ্বাস করেন এটা খাওয়ার পর আমার সারাদিনের ক্লান্তি ভাবটাই চলে গিয়েছে। সারাদিন খাটাখাটনি করার পর ক্লান্ত দেহটাকে একটু শান্তি দেওয়ার জন্য ১ গ্লাস শরবতই যথেষ্ট। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।